প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ এবং বিদেশে অনেকেই উদযাপন করেছেন ভারতের এই প্রজাতন্ত্র দিবসকে। তো আজকের দিনে ভাবছি যে একটা অন্য টাইপের কিছু দেখাবো আপনাদেরকে, এবং যেটা বলতে পারেন, যেহেতু আরামবাগ টিভি, তো আমাদের আরামবাগ এলাকার একটা গর্বই বলতে পারি। কারণ একটা সময়ে সত্যিই এই যে অনুষ্ঠানটা যেটা হতো টিভিতে, সেট ম্যাক্সে, সত্যি কিন্তু আমরা তাকিয়ে থাকতাম, কেবিসি কন বানেগা করোড়পতি। আমার খুব মনে আছে যখন গ্রাম থেকে কলকাতায় পড়তে গেলাম 1999 সালে। তারপরে ওখানে পড়তে পড়তে এরকম একটা প্রোগ্রাম এসছে, পরের দিকে এলো। বিরাট কৌতূহল ছিল সেই প্রোগ্রাম দেখার জন্য। আমাদেরও কখনো কখনো ভাবনাতে এসেছিল যদি একটা ওই হট সিটে যেতে পারতাম। সেটা সম্ভব হয়নি। মানে মানুষের মন, আমারও সেই মন ছিল একটা সময়, কিন্তু অনেক টাফ কম্পিটিশন। আমার পক্ষে ওখানে যাওয়ার মতো ছিল না, যোগ্যতা ছিল না বলি আমার মনে হয়, সেই জন্য কখনো চান্স পাইনি। কিন্তু আমাদের আরামবাগেরই একজন সেই হট সিটে পৌঁছে গিয়েছিলেন, বসেছিলেন, এবং যেটা টেলিকাস্ট হয়েছে জাস্ট দুদিন আগে 23 তারিখে। তার সঙ্গে আমি আজকের দিনটা যেহেতু অন্য টাইপের একটা, অনেকে অনেকভাবে এনজয় করছেন এবং আমাদের ঐতিহ্যের বিষয়টাকে তারা স্মরণ করছেন, পালন করছেন। তো আজকের দিনে ভাবছি একটু আড্ডা টাইপের দেবো আর কি, কিছু কথা জানবো, বুঝবো। যেহেতু আমরা ওই সিটে কখনো বসতে পারিনি, অনেক কৌতূহল মনের মধ্যে আছে, কি করে ওখানে উনি পৌঁছালেন, এসব জানবো। এবং আপনাদের হয়তো অনেকেরই ইচ্ছেও আছে, যদি তারাও কিছুটা গাইড পান আর কি, কীভাবে যেতে হয়। তো আমি তাকে অনলাইনে নেব। আগে আপনাদেরকে দেখাই, এই হচ্ছেন ওই ব্যক্তি। নাম দেখতে পাচ্ছেন, পার্থ চ্যাটার্জি। নামটা শুনে আবার চমকে উঠবেন না, পার্থ চ্যাটার্জি আমাদের আরামবাগের গোঘাটের। আমি কতগুলো স্ক্রিনশট দেখাচ্ছি, ওটা তো আর ওইভাবে টেলিকাস্টও দেখানো যাবে না, কপিরাইট আছে। দেখতেই পাচ্ছেন বিগ বির সামনে বসা অমিতাভ বচ্চন, পার্থ চ্যাটার্জি। অমিতাভ বচ্চন সম্পর্কে আপনাদের হয়তো কারো কারো অন্য প্রশ্ন এখন হয়তো জাগে, সেটা অন্য বিষয়। কিন্তু অমিতাভ বচ্চনে বিগ বি, তার সামনে বসা, তার গলা, তার প্রোগ্রাম পরিচালনা, এটা আমরা সবাই একভাবে মোহিত হয়ে শুনি। কিছু পলিটিক্যাল বিতর্ক হয়তো ইদানিংকালে এসছে, সেগুলোকে বাদ রাখুন, সব জায়গায় পলিটিক্যাল তর্ক জড়াবেন না। কিন্তু মানুষটির মধ্যে যেটা আছে সেটাই বা আমরা অস্বীকার করি কী করে। তো যাই হোক, ওনার সামনে বসা আরামবাগের ছেলে, আরামবাগের গোঘাট, মানে আরামবাগ সাব ডিভিশনের গোঘাট বলে একটি এলাকা আছে, ওখানকার ছেলে, যুবক, মাস্টার মশাই, প্রাইমারি টিচার পার্থ চ্যাটার্জি। উনি এই হট সিটে বসেছিলেন। যারা দেখেছেন তারা তো জানেন, অনেকগুলো টাকা জিতে উঠছেন। তো সরাসরি কথা বলবো আর কি, ওনার কি বক্তব্য এবং ইনফরমেশন একটু নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে অনলাইনে নিয়েছি, দেখতে পাচ্ছেন পার্থ চ্যাটার্জিকে। পার্থ চ্যাটার্জি, আমি বললাম দর্শকদেরকে, নামটা শুনেই অনেকে হয়তো চমকে উঠবেন, এই আবার কোন পার্থ। কিন্তু আপনি গর্বের, আরামবাগের গর্বের মানুষ। আপনি ওই হট সিটে পৌঁছেছিলেন এবং অনেক টাকা জিতেওছেন আমি শুনেছি। কত টাকা প্রথমেই বলুন। নমস্কার, আমি কেবিসিতে পার্টিসিপেট করে 25 লক্ষ টাকা জিতেছি। ক্রোড়পতি, কোটিপতি হয়তো হননি, কিন্তু 25 লক্ষ টাকা ওখানে পৌঁছানোটাও ছেলেখেলা কথা না। দর্শক, আপনাদের হয়তো মনে আছে যখন শুরু হয়েছিল কেবিসি, ইদানিংকালে হয়তো আমার দেখা হয় না, যারা সেলিব্রিটি আসতেন, বড় বড় সব সেলিব্রিটিদেরকে বসিয়ে করা হতো, তাদেরও দেখতাম ওই লিমিট 25 লক্ষ। 25 লক্ষ হয়ে যাওয়ার পরেই তারা খেলা থেকে দেখতাম নিজেদেরকে কুইট করে নিতেন, উঠিয়ে নিতেন। একটা টাফ কোশ্চেন আসতো, সরে যেতেন একটা বাহানা বা কারণ দেখিয়ে। তো 25 লক্ষ টাকাটাও কিন্তু কম না। আর ওই হট সিটে মানে বসাটাই তো একটা বড় ব্যাপার। আপনাকে আরামবাগ টিভিতে স্বাগত জানাই। আপনি আরামবাগের ছেলে, আরামবাগের গর্ব, ওইরকম একটা রিয়েলিটি শোয়ে আপনি পার্টিসিপেট করেছিলেন। বলুন কেমন লাগছে? থ্যাংক ইউ। না, এখন তো খুবই ভালো লাগছে, কারণ আরামবাগের ছেলে হিসাবে সর্বোপরি পশ্চিমবঙ্গকে ওই রকম একটা মঞ্চে রিপ্রেজেন্ট করতে পেরেছি, হুগলি জেলাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি,
আমার গ্রাম গোঘাট 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম, আমার গ্রামকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। তো খুবই ভালো লাগছে। চান্স পেলেন কি করে বলুন তো? আসলে চান্স এটা কোনো ফ্লুকে চান্স নয়, এটা যদি কেউ দেখে থাকেন তাহলে তারা জানবেন যে, আর এটা এই নয় যে আমি এই আজকেই রেজিস্ট্রেশন করেছি সঙ্গে সঙ্গে তার পরের দিন আমার কাছে ফোন চলে এসেছে যে আপনি সিলেক্ট হয়ে গেছেন, চলে আসুন, এরকম ব্যাপার নয়। এটা একটা দীর্ঘদিনের প্রসেস। আমি যেমন আপনি বললেন যে 2000 সাল থেকে শুরু হয়েছিল, অবশ্যই তাই। তখন তো সেই অ্যান্টেনার যুগ আর কি, অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে হতো, এবং তখন হয়তো সোনি টিভি খুব কম জায়গাতেই ছিল নাকি আমার ঠিক জানাও নেই, কারণ আমি তখন খুবই ছোট। আমার এই শোটা দেখা শুরু মোটামুটি আমি যতদূর মনে করতে পারি, আসতো না অ্যান্টেনায়, তো আমাদের DD1 DD2 ছিল, এটা কেবল, তখন কেবল টিভি একদম কেবল ছিল। তখন কিসে কি টেলিকাস্ট হতো আমার ঠিক জানা নেই, কারণ আমি তখন খুবই ছোট। মোটামুটি আমার এই শোটার প্রতি নেশা 2010 সাল থেকে, আমি যতদূর মনে করতে পারছি, সবে মাত্র মাধ্যমিক দেওয়ার পর থেকে। তখন সেই কেবল টিভি মোটামুটি গ্রাম বাংলায় সহজলভ্য হচ্ছে আর কি, কেবল অপারেটররা গ্রাম বাংলায় কি কেবল নিয়ে আসছে। তো সেই সময় থেকে দেখা শুরু অ্যাজ এ সিম্পল অডিয়েন্স হিসাবে, কারণ আমি স্কুল লেভেলে একটু কুইজ টুইজ করতাম, মানে স্কুলের যে কুইজ গুলো হতো আর কি, বাৎসরিক অনুষ্ঠানে কুইজ বা বিভিন্ন ব্লক লেভেলে যে কুইজ প্রতিযোগিতাগুলো হতো সেগুলো পার্টিসিপেট করতাম। বেশ অনেক প্রাইজ এবং তখনকার দিনে সার্টিফিকেট দেওয়া হতো, সেগুলো সব রেখে দিতাম। তো সেই সময় সেই থেকেই আর কি, মানে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছে, অমিতাভ বচ্চন আমাদের গ্রামের মানুষের কাছে আমরা তাদেরকে সিনেমার পর্দাতেই দেখেছি। তো সে কুইজ করছে, কিছু প্রশ্ন করছে, বিভিন্ন বিভিন্ন লোকেরা পার্টিসিপেন্টরা করছে, সেগুলো দেখা জাস্ট। তারপরে ধীরে ধীরে, এবং তখন তখনও কিন্তু রেজিস্ট্রেশন চলতো, কিন্তু তখন চলতো ফোনের মাধ্যমে, অর্থাৎ SMS এর মাধ্যমে। SMS করতে হতো, একটা বিপ দিতে হতো, তারপরে ABCD অ্যান্সার দিতে হতো, মেল ফিমেল ইত্যাদি লিখে একটা নির্দিষ্ট নাম্বারে SMS করতে হতো। তারপরে ধীরে ধীরে অ্যান্ড্রয়েড ফোন এলো, অ্যান্ড্রয়েড ফোন আসার পর বিভিন্ন অ্যাপস ডেভেলপমেন্ট হলো, এবং 2000 মোটামুটি সম্ভবত 14 সাল থেকে আমি চেষ্টা করতে লাগলাম, 2010 থেকে 14 পর্যন্ত অ্যাজ এ অডিয়েন্স হিসেবে দেখেছি। 14 থেকে 16-17 পর্যন্ত চেষ্টা করেছি SMS এর মাধ্যমে সেই জায়গায় পৌঁছাবার। 17 সাল থেকে যখন আমি চাকরি পেলাম, আমার সামর্থ্য হলো একটি অ্যান্ড্রয়েড ফোন কেনবার, কারণ আমি খুব পুয়ার একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছি, করি। তো তারপর যখন আমার সামর্থ্য হলো চাকরি পাওয়ার পর একটি অ্যান্ড্রয়েড ফোন কেনবার, তারপরে এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তাদের যে বিভিন্ন অ্যাপস আছে সেইখানে তাদের যে রেজিস্ট্রেশন যখন শুরু হতো, এবং রেজিস্ট্রেশন সেখানে কিছু তথ্য পূরণ করতে হতো, ফিল আপ করতে হতো, নাম, ইমেল ইত্যাদি প্রভৃতি। এবং তারপর সেখানে রেজিস্ট্রেশনের সময় যে প্রশ্নগুলো আসতো, একদিন একটা প্রশ্ন আসার পর ওই দিন তার পরের দিন 12টার মধ্যে, অর্থাৎ রাত 12টার মধ্যে সেটা ফিল আপ পাঠাতে হতো আর কি, উত্তর। তো সেরকম আমি পাঠাতাম দীর্ঘ, চলুন 6-7 বছরেরও বেশি সময় ধরে পাঠাচ্ছি। 17 সাল থেকে আজকে 24-25 সাল, 7-8 বছর ধরে আমি এই রেজিস্ট্রেশন করেই যাচ্ছি। এবং এই 2025 সালে নতুন বছরের আগমনে আমার কাছেও একটা নতুনত্বের বার্তা এলো, এবং আমি সেখানে সিলেক্ট হয়েছি। এবং সিলেক্ট হওয়ার পর সেখানে কিন্তু ইন্টারভিউ হয়েছিল আমার, অনলাইন ইন্টারভিউ। আজকে যেমন এখানে আমি অনলাইনে একটা মিটিং করছি আপনার সঙ্গে, সেরকম অনলাইন এইরকমই কোনো একটি অ্যাপস এর মাধ্যমে আমাকে এরকম ফেস টু ফেস একটা ইন্টারভিউ হয়েছিল, একটা জিকে টেস্ট হয়েছিল 20টা প্রশ্নের, এবং তারপর সেখানে আমি সিলেক্ট হয়ে তো আমি মুম্বাই পৌঁছেছি। এই 23 তারিখে টেলিকাস্ট হলো, আপনি কবে গিয়েছিলেন? আমি মুম্বাই গিয়েছিলাম 15 তারিখে, 15ই জানুয়ারি গিয়েছিলাম। আমাদের 16ই জানুয়ারি থেকে, 16ই জানুয়ারি থেকে শুটিং হয়েছিল। নিয়ে যাওয়া নিয়ে আসা খরচা কে দিল? সব চ্যানেলের খরচা, আমার খরচা কিছু নয়। কারণ এবার দেখুন একটা ব্যাপার এই সূত্রে বলে রাখি, বর্তমানে ফ্রডের প্রচন্ড হয়, ফ্রড, স্ক্যাম। এবং বিগত এই যখন আমি তো প্রিপারেশন ঠিক ইন দ্য সেন্স, আমি তো রেজিস্ট্রেশন অনেক বছর ধরে করছি। এর আগেও আমার কাছে অনেক নাম্বার থেকে ফোন আসে, ঠিক আছে। এখন যেমন ট্রু কলার বলে একটা অ্যাপস বেরিয়েছে, আমি অ্যাপসের নামটা বলেই দিলাম, জানতে পারে যে কে ফোনটা করছে। তো বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার থেকে আমাকে এই জার্নির ফেজে ফোন এসছে, বেশিরভাগ নাম্বারগুলি সব স্ক্যাম, ঠিক আছে। তো এবারে যখন আমার কাছে প্রথম ফোনটা আসে, আমি কিন্তু ভেবেছিলাম এটা স্ক্যাম বা ফ্রড, আমি কিন্তু ফোনটা ইগনোর করেছিলাম। তারপরেও আবার আমার কাছে ফোন আসে, এবং আমাকে একটি কথাই উল্টো দিক থেকে বলা হয় যে স্যার, যতক্ষণ না আপনার কাছ থেকে কোনো পয়সা ডিমান্ড করা হচ্ছে,
ততক্ষণ কিন্তু আপনি ভাববেন না এটা স্ক্যাম, এবং আমাদের এই চ্যানেল বা এই শো কোনোদিন পয়সার বিনিময়ে কিছু করেন না। এবং যারা শোটা দেখে থাকে, যদি এখন কেউ দেখে থাকে, তাহলে কিন্তু আমাদের অমিতাভ বচ্চন স্যারও কিন্তু শো চলাকালীন বলে যে পয়সার বিনিময়ে কিন্তু এই শোতে যাওয়া হয় না, সম্পূর্ণটাই মেধার ভিত্তিতে, এবং তাদের যে নির্দিষ্ট প্রসিজার আছে সেই নির্দিষ্ট প্রসিজারের ভিত্তিতে ওইখানে যেতে হয়। তার মানে ওরা খরচা দিয়ে নিয়ে গেছে আপনাদেরকে? ওরা খরচা দিয়ে নিয়ে গেছে, এবং ওদের ওখানেই কোনো একটি হোটেলের সঙ্গে টাই আপ করা আছে, সেখানে ওরা রেখেছিল। মানে অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে কোনো পার্টিসিপেন্টের কোনো খরচা নেই, যাওয়া আসার খরচা ফ্লাইটে। এর আগে চেপেছেন কখনো ফ্লাইটে? না না, এটা আমার প্রথমবার ফ্লাইটে। দারুণ অভিজ্ঞতা না? দারুণ অভিজ্ঞতা। সঙ্গে কে ছিলেন? আমি আমার মানে না, আমি একাই গিয়েছিলাম, কারণ আমার তো সদ্য 5 মাসের একটি সন্তান আছে, এবং আমি পিতৃহারা খুব ছোট বয়সেই। তো আমার বাবা, আমি যখন মাত্র 9 বছর বয়সে আমার বাবা মারা গেছিলেন। তো আমি আমার মা এতদিন থাকতাম, এবং বিগত 2.5 বছর হলো আমার বিয়ে হয়েছে। তো সেই জন্য তো আমার স্ত্রী এবং মা তো বাচ্চাটাকে দেখাশোনার জন্যই ছিল, এবং আমার দিদি জামাইবাবু আছেন, তারাও আমাকে খুব সাপোর্ট করেন। কিন্তু সেই সময় এবার হঠাৎ করেই যেহেতু সবকিছুটাই ফিক্সড হয়েছে, প্রত্যেকটা মানুষেরই তো কিছু দায়বদ্ধতা, কাজকর্ম থাকে, তো সেই জন্য কেউই সময় দিয়ে উঠতে পারেননি। তো সেই জন্য আমি একাই গিয়েছিলাম। স্বপ্নের উড়ানে করে পৌঁছালেন ওখানে। তারপর আচ্ছা, শুটিংটা তো যেটা আমি জানি, ওই যে দাদাভাই ফালকে যে স্টুডিও আছে ওখানে, সেখানে প্রাইম স্টুডিওতে শুটিংটা হয় গোরেগাঁওতে, তাই তো? একদম একদম একদম। আমি কদিন আগে ওখানে ঘুরে এসেছি। প্রাইম স্টুডিও আছে ওখানেই তো কপিল শর্মার শো হয়, একটু দূরে বিগ বস হয়, তারপরে প্রচুর সিনেমার শুটিং ওখানে আছে, যত রিয়েলিটি শো, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সব তো ওইখানেই হয়। তো গিয়ে কি দেখলেন স্টুডিওটা? আসলে ওখানে অনেক কিছুরই, মানে মুম্বাই বেস্ট যাবতীয় সিরিয়াল, যেমন আমাদের এখানে যাবতীয় সিরিয়াল, আমি যতদূর জানি টালিগঞ্জে শুটিং হয়, মানে বলে টালিগঞ্জে শুটিং পাড়া। তো মুম্বাইয়ের যাবতীয় যে সিরিয়াল আছে বা যাবতীয় যে রিয়েলিটি শো আছে, সেগুলো সবই ওই দাদা সাহেব ফালকে যে ফিল্ম সিটি সেখানেই হয়। কিন্তু আমাদের অনুমতি ছিল না যে একটা স্টুডিও থেকে একটা স্টুডিওয়ে যাওয়ার। সুতরাং আমি মানে শুনেছি ওইখানে, মানে কেবিসির যারা ক্রিউ মেম্বার থাকে, কেবিসির প্রায় ধরুন ব্যাক স্টেজে কাজ করছে 300 থেকে 350 জন ক্রিউ মেম্বার, প্রায় তারও বেশি হতে পারে। তাদের কাছ থেকে, তাদের মুখে শুনেছি যে এখানে বিভিন্ন রিয়েলিটি শো শুটিং হয়, কিন্তু আমরা সেটা দেখতে সৌভাগ্য হয়নি বা দেখার আমাদের চান্স ছিল না। শো, সিনেমা অনেক, আমি নিজে কদিন আগে দেখলাম কুছ কুছ হোতা হ্যায় সিনেমা হয়েছে, রাজা হিন্দুস্তানের সিনেমা হয়েছে, প্রচুর সিনেমা, গাদার সিনেমা হয়েছে, প্রচুর ওখানে আছে, জোশ সিনেমা হয়েছে শাহরুখ খানের। যাই হোক, ভালো জায়গায় গেছেন, ফিল্ম সিটিতে আপনি গেছিলেন। এবার বলুন, শুধু তো কেবিসিতে টাকা জেতার না, একটা মানুষকে দেখার জন্য হয়তো আপনার যাওয়া, বিগ বি অমিতাভ বচ্চন, লোকটাকে প্রথমে কিভাবে দেখলেন, তারপর দেখে আপনার কি ফিলিংসটা হয়েছিল? একদমই টাকা জেতাটা জীবনে মানুষের টাকাটা হয়তো অনেকটা, কিন্তু এই সমস্ত জায়গায় টাকাটা কিন্তু সেখানে গৌণ হয়ে যায়, মুখ্য হয়ে যায় ওই রকম একটি মানুষকে দেখা। কারণ আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, অর্থাৎ গ্রাম থেকে, সেইখান থেকে ওই রকম একটা মানুষকে অত সামনে থেকে দেখা শুধুমাত্র আমার মনে হয় ওই স্টেজেতেই সম্ভব। কারণ উনি যা প্রোটোকলের মধ্যে থাকেন, উনি যা সিকিউরিটি জোনের মধ্যে থাকেন, একমাত্র আমার মনে হয় যে একটা মানুষ হিসাবে অত কাছ থেকে দেখা ওই শোটার মধ্যেই সম্ভব। তো প্রথমবার যখন তাকে দেখলাম, বুকের হৃদস্পন্দন তো মনে হয় যদি স্টেথোস্কোপ থাকতো, স্টেথোস্কোপ হয়তো ভেঙে যেত, সেরকম ধরনের হৃদস্পন্দন। এবং মানুষটার 82 বছর বয়স, যেটা বিভিন্ন গুগল থেকে আমরা সার্চ করলেই হয়তো পাবো, কিন্তু তাকে দেখলে মনে হবে যেন সে আমার থেকেও কোনো যুবক একজন মানুষ আর কি। মানে তার জন্য 82টা তার কাছে শুধু সংখ্যা মাত্র, হয়তো তার আসল বয়স 22। এতটাই তার প্রাণোচ্ছলতা এবং এতটাই তার একটা ম্যাজিক্যাল প্রেজেন্স এবং তার ম্যাজিক্যাল ভয়েস, যে এইটার জন্যই হয়তো। এবং সেখানেও সবাই স্বীকার করে যে কেবিসির যে 25 বছর ধরে কেবিসি চলছে, সেটার অন্যতম কাণ্ডারি কিন্তু অমিতাভ বচ্চন। সে যদি না থাকতো তাহলে হয়তো এই শোটা এতটা জনপ্রিয়তা, আপামর ভারতবাসী এতটা জনপ্রিয়তা। এটা তো প্রমাণ, তাকে প্রথম যখন দেখলাম, প্রমাণ আমি শুনবো, এটা প্রমাণ এই জন্যই বলছি। কেবিসি দেখে আরো অনেক প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছিল। আমার খুব মনে আছে, কেবিসি দেখে জি একটা শুরু করেছিল, ছাপ্পাড় ফাড়কে। ওটাতে আমি ওই আর্টিস্টটার কথা ভুলে যাচ্ছি, খুব হাসান কমেডিয়ান, উনি অ্যাঙ্কারিং করতেন।
আরে খুব নাম করা টাকলু, মানে ওই প্রিন্সিপাল হন বিভিন্ন এতে, অনুপম খের ছাপ্পার পার্কে, কই টিকেছে কি, সে তো কোথায় চলে গেল, টিকেছে কোথায়। সুতরাং লোকটার জন্যে কিন্তু প্রোগ্রামটা এতদিন ধরে চলছে। এরকম অনেক প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছিল, একটাও টেকেনি, যেটা কেবিসি চলছে। যাই হোক, বলুন তারপরে কি বলেন, হৃদস্পন্দন কি বলছিলেন? হ্যাঁ, হৃদস্পন্দন তো আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। এবং এই প্রসঙ্গে কথা যেহেতু হচ্ছে, তিনি যখন প্রথম দিন শুটিং এ এলেন, এবং যেহেতু এটা 25 বছর ধরে চলছে, একটা আলাদাই অনুভূতি। তিনিও একটা নস্টালজিয়ায় যেন হারিয়ে গিয়েছিলেন প্রথম দিন এসে। তিনি তখন আমাদের এবং যারা অডিয়েন্স ছিল সকলের উদ্দেশ্যে বললেন যে এই শো এর ইতিবৃত্ত, অর্থাৎ কি করে শুরু হয়েছিল। তিনি তো একটা বড় পর্দার মানুষ, তিনি যখন এরকমই ছোট পর্দায় আসতে চেয়েছিলেন, তখন তার যারা শুভানুধ্যায়ী ছিল, শুভাকাঙ্ক্ষী ছিল, তারা সবাই তাকে বারণ করেছিল যে নিজের স্টারডামটাকে এরকম ছোট পর্দায় নিয়ে এসে নষ্ট করো না, বা করিস না, বা যাই হোক না কেন। তো তিনি তখন এবং তখনই কেবিসিটা সূত্রপাত যদি বলতে পারি, বা এই ধরনের একটি শো লন্ডনে নাকি চলতো, যেটা প্রথম দিন এসে উনি আমাদের গল্প করেছিলেন। তো তিনি তখন এই শো এর তৎকালীন যারা প্রডিউসার ছিল তাদেরকে তিনি বলেছিলেন যে যদি আমাকে লন্ডনে নিয়ে যেয়ে আমাকে এই শোটা দেখাতে পারো, এটা কি শো আদৌ, যদি আমি তারপরে সেই শোটা দেখে বুঝি যে এটা আমি করলে আমার ঠিক হবে, তো আমি রাজি আছি। তারপরে তিনি নাকি লন্ডন যান, লন্ডনে যে এই শোটা দেখেন, এই শোটা সম্বন্ধে জ্ঞান অর্জন করেন। তারপরে তিনি ভারতে ফিরে এসে তখন তৎকালীন যারা প্রডিউসার ছিল তাদেরকে সম্মতি জানান, এবং তারপর নিজের যে অ্যাডাপ্টেশন তিনি সেটা করেছেন। এবং তারপর থেকে যেটা আপনিও বললেন, কথাগুলো কি মানে অন রেকর্ড হচ্ছে নাকি আলাদা করে আলোচনাতে? না, এগুলো সম্ভবত কাট হয়ে গেছে, কারণ সব শুটিংটা তো আর দেয়া যায় না, কিন্তু এটা উনি বলেছিলেন। এবং তারপরে আপনি যেমন বললেন যে ছাপ্পার ফারকে, আমি ছাপ্পার ফারকে নামটা কোনোদিন শুনিনি। এরকম অনেক করোড়পতি, ছাপ্পার ফারকে আমার ধারণা 10 কোটি না কি এরকম টাকার অঙ্ক অনেক বেশি ছিল, তাতেও কিন্তু প্রোগ্রাম টিকেনি। আচ্ছা আচ্ছা, এরকম অনেক প্রোগ্রাম কিন্তু এসেছে গেছে, কিন্তু যেমন বললাম কেবিসি কিন্তু টিকে গেছে, এবং 25 বছর ধরে টিকে। যে বিভিন্ন ভাষাতে কেবিসি অনুকরণ হয়েছে, কিন্তু কেবিসি যেটা বিগ বি হোস্ট করে সেটা কিন্তু 25 বছর ধরে টিকে গেছে। এবার আমাকে বলুন, প্রশ্ন উত্তর তো যা আছে সে তো আমাদের ব্যাপার নয়, সে তো আমরা দেখে নিয়েছি, অনেকে দেখেওছেন। প্রশ্ন উত্তরের বাইরে অমিতাভ বচ্চন আলাদা করে গল্প করেছেন, এবং বাংলার জামাই কিন্তু উনি। হ্যাঁ হ্যাঁ, একদমই। প্রশ্ন উত্তরের বাইরেও সেইগুলো তো অ্যাজ এ স্টুডিওতে আমরা দেখতে পাই, সেগুলো অ্যাজ এ আমি যখন বাইরে অফ ক্যামেরা, ওটাই তো বলছি, ক্যামেরার বাইরে তিনি গল্প করতেন বলতে ইন পার্সোনাল তো প্রত্যেকের সঙ্গে গল্প করতেন না, কিন্তু যে কন্টেস্টেন্ট হট সিটে যেত, ঠিক আছে, তার সঙ্গে কিন্তু তিনি গল্প করতেন। আমি যখন হট সিটে যেতে পারিনি, অর্থাৎ যে 10 জনের মধ্যে যখন আমি ছিলাম, তখন কিন্তু আমার সঙ্গে কোনো গল্প করেননি তিনি। তখন প্রতিদিন এসে শুটিং এ যখন শুরু হতো তখন বলতেন কি সবাই ভালো আছেন, আমাকে পার্সোনালি নয়, সবাইকে জিজ্ঞাসা করতেন সবাই ভালো আছেন নাকি। কিন্তু যখন হট সিটে যেই গেছে, তার সঙ্গে যখন কাট হতো, অর্থাৎ যখন ব্রেক চলতো, তখন কিন্তু তিনি জিজ্ঞাসা করতেন যে তোমার হৃদস্পন্দন ঠিক আছে নাকি, বা আপনার হৃদস্পন্দন ঠিক আছে নাকি, কেমন অনুভব করছেন, জল লাগবে নাকি। উনি ইন পার্সোনাল এসে জল খাইয়ে দিতেন, ঠিক আছে, এটা একটা খুব বড় পাওনা। ইন পার্সোনাল উনি জল খাইয়ে দিতেন। কোনো প্রতিযোগী যদি ইমোশনাল হয়ে কেঁদে ফেলে, এটা অনেকে টিভিতে দেখবে, তিনি টিস্যু পেপার অফার করেন, ঠিক আছে, 3টে করে টিস্যু পেপার অফার করেন, সেই টিস্যুটা আবার নিয়ে পকেটে ঢুকিয়ে নেন, ঠিক আছে। তারপরে এছাড়াও কেমন অনুভব করছো, বা যখন কেউ বড় কোনো অ্যামাউন্ট জিতে যায়, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা দিয়ে কখনো কখনো সেটা অন রেকর্ডও আসে যে কি করবে এই টাকাটা দিয়ে, বা কি করবেন আপনি এই টাকাটা দিয়ে। কখনো কখনো সেটা অফ রেকর্ডেও থেকে যায় যে আপনি এই টাকাটা দিয়ে কি করতে চান, ঠিক আছে। তো এইরকম নানা রকম গল্প তিনি করেন, ঠিক আছে, যেগুলো যেগুলো শুটিং এর বাইরে, অর্থাৎ সেগুলো হয়তো আমরা অ্যাজ এ দর্শক হয়তো টিভিতে দেখতে পাবো না, কিন্তু অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে আমি সেটা দেখেছি, এবং সেটা খুবই একটা মনোমুগ্ধকর অনুভূতি, এবং কি বলবো, না পাওয়া একটা অনুভূতি। আপনি বাংলা থেকে গেছেন, বাংলায় কথা বলেননি একবারও আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রথমে হট সিটে গিয়েছিলাম তখন আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ চেষ্টা করছিলাম, কিন্তু ওই যেহেতু ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, কি ফার্স্ট হতে হবে, সেখানে রাইট আনসারটা শুধু যথেষ্ট নয়, কত তাড়াতাড়ি আমি রাইট অ্যারেঞ্জ করে ওকে টিকতে পারছি, সেটা কিন্তু সব থেকে বড়। তো আমি প্রায় প্রতিটা প্রশ্নই রাইট হচ্ছিল, কিন্তু টাইমের একটু হয়তো মিলি সেকেন্ডের ব্যাপার, একটু মিলি সেকেন্ড হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তো আমি যখন হট সিটে গিয়েছিলাম, উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কি পার্থদা তুমি কি যে করো, তুমি কেন কাঁদছো, ঠিক আছে, এইরকম কথা আর কি।
এবং এবং তিনি এবার আমার এখন কি মানে উনি আমাকে বাংলায় অনেক কথা জিজ্ঞাসা করেছিলেন, আমি বাংলায় কি ভালোবাসি, মাছ ভালোবাসি, যেটা প্রোমো হিসেবেও এসেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো মাছ পছন্দ করি না, আমি ওটা বলেছিলাম আমি মাছ পছন্দ করি না। তো তখন যে আমাদের ব্রেক যখন হচ্ছিল তখন জিজ্ঞেস করছে, কি দাদা তুমি মাছ খাও না কেন গো? আমি তো মাছ খুব ভালোবাসি, আমার ঘরে জয়া এখনো মাছ করে। তো এইরকম কথা, কিন্তু মানে যেগুলো অন রেকর্ড কিন্তু নয়, যেগুলো অফ রেকর্ড, ঠিক আছে, একদমই অফ রেকর্ড। চাই অন রেকর্ড তো আমরা টিভিতে দেখছি, যেগুলো দেখিনি। হ্যাঁ, একদম একদম। এবং অফ রেকর্ডেও তিনি কিন্তু বাংলা ভাষাতেও কথা, তার বাংলাটা হয়তো ফ্লুয়েন্ট হবে না, কিন্তু তিনি চেষ্টা করতেন মোটামুটি একটু আধো আধো বাংলা বলা। এবং আমিও, তিনি বাংলায় কথা বললে আমিও বাংলাতেই উত্তর দিতাম। মানে যে জড়তা থাকে সেটাকে কাটানোর চেষ্টা করেন কথা বলে বলে, কাটানো। একদম একদম একদম। একটা কন্টেস্ট, হ্যাঁ, যে হট সিটে যায় তিনি তার কাছের মানুষ, তিনি তখন আর হোস্ট থাকেন না, ঠিক আছে। তিনি তাকে কি করে না তার নার্ভাসনেসটাকে কমানো যায়, তাকে কি করে ওই পরিস্থিতির সঙ্গে অ্যাকাস্টমড করানো যায়, তিনি সেইটার চেষ্টা করেন এবং তিনি সেটা অত্যন্ত সুন্দরভাবে করেন বলেই হয়তো এই শোটা এত পপুলার। এবার বলুন, নার্ভ তো আপনি বলছিলেন যে আপনার তো মানে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল, এবং আপনি বললেন যে আমি খুব পুয়ার একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা। তো যখন 25 লক্ষ টাকার চেকটা পাচ্ছিলেন তখন কি মনে হচ্ছিল? জীবনে কিছু করেছেন? একদম একদম। দেখুন, আমি যেমন আপনি প্রথমে ইন্ট্রোডাকশনে বললেন আমি একজন প্রাথমিক শিক্ষক। তো হয়তো জীবনের সঞ্চয়, হয়তো জীবনের শেষ বয়সে যে হয়তো কিছু না কিছু করে ফেলবো, অবশ্যই হয়তো করে ফেলবো। কিন্তু যখন টাকাটা পেলাম বা যখন তিনি চেকটা সাইন করছিলেন, তখন চেকের থেকেও আমার ওনার সাইনটাকে বেশি ভালো লাগছিল, যে এই সাইনটা আমি ঘরে যে ফ্রেম করিয়ে রাখবো। আমার এখন ছেলে খুবই ছোট, 5 মাস বয়স, ঠিক আছে, এবং উনি আমার ছেলে বা আমার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছিলেন, ঠিক আছে, যেটা আমার একটা বিরাট বড় প্রাপ্তি। এবং এইটা ফ্রেম করিয়ে ঘরে রাখবো। আমার পরবর্তী ছেলে যখন বড় হবে বা সে যখন বুঝতে শিখবে, সে তখন বলবে যে বাবা কি সুন্দর একটা জায়গায় গিয়েছিল, ঠিক আছে। আসলে অমিতাভ বচ্চন হলো ইমমর্টাল একজন নায়ক হয়ে থাকবেন, যেমন রাজেশ খান্না হয়ে আছেন, ঠিক আছে। অমিতাভ বচ্চন তো এখন খুব সুস্থ আছেন এবং ভগবান করুন উনি আরো 1000 বছর বাঁচুন, কথার কথা আমি জাস্ট বলছি। কিন্তু প্রকৃতির নিয়মে হয়তো তিনি হয়তো একদিন না একদিন তো ছেড়ে চলেই যাবেন, কিন্তু তিনি তো ইমমর্টাল। তো তার একটা এরকম অটোগ্রাফ হলো, এবং আমার কিছু ছবি ছিল, সেই ছবিটাতে উনি কিন্তু সাইন করে দিয়েছেন, সেগুলো আমি ঘরে ফ্রেম করিয়ে রাখবো ভেবেছি। তো টাকাটা কি করবে এই আর কি, এটাই একটা বিরাট বড়। টাকাটা আমি মূলত অমিতাভ বচ্চন স্যারও আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে পার্থদা, উনি আমাকে পার্থদা বলে সম্বোধন করছিলেন। পার্থদা বললে পার্থদা বললে এখন, হ্যাঁ বলুন তারপরে। হ্যাঁ হ্যাঁ একদম একদম। আমার নামটাও একটু কন্ট্রোভার্সিয়াল নাম আর কি, বুঝতে পেরেছেন। যাই হোক, আমি সেই কন্ট্রোভার্সিতে যেতে হয় নাকি, দূর বাবা কেন আমার নামটা এরকম হলো আজকের দিনে, যাক বাদ দিন আজকের দিনে। হ্যাঁ, যাই হোক, এই কথায় আমি প্রসঙ্গ ঢুকতে চাইছি না। তো যাই হোক, উনি আমাকেও জিজ্ঞাসা করেছিলেন যে এইটা নিয়ে আমি কি করতে চাই, এবং আমি তখনও বলেছি, এর আগেও আমাকে একটি জায়গা থেকে একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সেখানেও বলেছি, আপনাকেও বলছি, আমি চেষ্টা করব এই অ্যামাউন্টের বেশিরভাগ অংশটাই আমার ছেলের ভবিষ্যতের জন্য সিকিউর করতে। কারণ আমি ছোটবেলায় প্রচন্ড হার্ডশিপ পেরিয়ে আমি আজকে এই জায়গাতে এসেছি। আমি কেবিসিটাকে বাদ দিলেও আমি যে অ্যাজ এ টিচার হিসেবেও যে নিজেকে কিছুটা হলেও প্রতিষ্ঠিত করতে পেরেছি, এর জন্য আমাকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে একেবারে। ছেলে ঠিক আছে, তো আমি চাই সেই কষ্টটা, আমি চাই আমার ছেলের যেন, আমার ছেলে ততটা না কষ্ট পান বাবা হিসেবে আপনার, যেটা একদম একদম, তার জন্য জীবনটা স্মুথ থাকে। এবার বলুন, আপনি তো পাড়ায় ফিরেছেন, পাড়ার লোকেরা টিভিতে দেখেছেন, আমি পাড়া একেবারে আপনার গাঁয়ে কথা বলছি, গাঁয়ের কথা, তারা কি বলছেন এই রকম একটা সাফল্য পেয়ে আপনাকে নিয়ে, তারা কতটা উৎফুল্ল? গ্রামেরও, এবার গ্রামের সবাই উৎফুল্ল, যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যাদের সঙ্গে দেখা হয়েছে, সবাই আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আমি যেহেতু একটি প্রাথমিক শিক্ষক, এবং এখন আপনি হয়তো জানবেন যে এখন বিভিন্ন জায়গায় চক্র প্রতিযোগিতা হচ্ছে, মানে চক্র ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে। তো আমাদেরও এই কালকেই আমাদের গোঘাটের চক্র ক্রিয়া প্রতিযোগিতা হলো, তো সেখানেও আমি গিয়েছিলাম। সেখানেও আপামর শিক্ষক কুল আমাকে সম্মান জানিয়েছেন। আমার সঙ্গে মানে যারা আমাকে চেনেন অনেকে, দেখুন একটা চক্রে তো প্রায় 500 জন টিচার হয়তো কাজ করেন, 500 জনের সঙ্গে তো আমারও পরিচয় নেই, 500 জন আমাকে চেনেন না, আমি 500 জনকে চিনি না। কিন্তু এই একটা ঘটনা বা এই একটা শো বা এই একটা আমার অ্যাচিভমেন্ট আমি যদি ধরেই নিই, এটা কিন্তু আমাকে 500 জনের কাছে চিনিয়ে দিয়েছে, যেটা আমার কাছে, আমার টিচার সার্কেলের বলছে, একটা বিরাট বড় প্রাপ্তি। এছাড়াও আমার পরিবারের কাছে, পাড়ার লোকও আমাকে, যাদের সঙ্গে আমার দেখা হয়েছে,
আমার এক্সটেন্ডেড যারা ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, সকলেই খুব খুশি। সকলেই কেউ সোশ্যাল মিডিয়াতে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ফেসবুকে বা কেউ ইন পার্সোনাল আমাকে উইশ করেছে, যেটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। আর 25 লক্ষ টাকার চেক নিয়ে আসার পর বাড়িতে কেমন খাতির হচ্ছে, গিন্নি কি বলছেন? হ্যাঁ, খাতির তো বরাবরই আছে, এবং খাতির আশা করি থাকবেও। টাকাটা উপর যে খাতির বেড়েছে বা কমেছে সেটা একদমই না, খাতির ছিল, খাতির থাকবে অবশ্যই। আর আমি সেটা একটু জানতে চাই, আপনি তো একটা এত বড় জায়গায় গেছেন, এত নলেজ আপনার মধ্যে এসেছে, আপনার একাডেমিক গ্রাউন্ডটা যদি একটু বলে দেন, কোত্থেকে পড়াশোনা, কি থেকে স্কুল কলেজগুলো একটু বলে দিন। হ্যাঁ, আমার স্কুলিং হয়েছে বাজুয়া হাই স্কুল থেকে, অর্থাৎ আমাদের এই গৌহাটিরই একটি গ্রাম আছে বাজুয়া, সেইখানের হাই স্কুলে আমি 6 থেকে 12 পর্যন্ত পড়েছি। বাংলা মিডিয়াম? তার আগে আমি ব্যাঙ্গাইয়ের একটি বাংলা মিডিয়াম, একদমই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমি। তারপর এইচএস পাস করবার পর আমি আমার ডিএড যে ট্রেনিং হয়, ডিএলএড ট্রেনিং, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সেটা আমি খানাকুলের একটি সরকারি কলেজ থেকে করেছি, কারণ আমার সামর্থ্য থাকেনি বেসরকারি কলেজে পড়বার। ওইটা কমপ্লিট করবার পর আমি কালীপুর অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয় থেকে আমি ইংলিশ অনার্স পাস আউট হয়েছি। তো তারপর নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ কালীপুর থেকে পাস আউট হয়েছি। তো তারপর আর মাস্টার্সটা করে হয়ে ওঠেনি, কারণ গ্রাজুয়েশন পাস করবার পরেই আমি সৌভাগ্যবশত প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছি। তো তারপর বেশ কিছুদিন স্টেট পিএসসি যেটা হয় আমাদের, পাবলিক সার্ভিস কমিশন, WBCS বা এই সমস্ত কিছু প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু একটা চাকরি পেয়ে গেছি বলেই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা আর খুব একটা বেশি ক্যারি ফরওয়ার্ড করা হয়ে ওঠেনি। কিন্তু আজকে এই মঞ্চে পৌঁছে আমি বুঝতে পারলাম যে সেই সময় যে প্রিপারেশনটা আমি নিয়েছিলাম, ঠিক আছে, তো সেইটা কিন্তু খুব কাজে লেগেছে। এবং আমার বরাবরেরই শখ যে প্রতিদিনের একটু কারেন্ট অ্যাফেয়ার্স একটু চোখ বুলিয়ে নেওয়া, একটু নিত্য নতুন কি ঘটছে, কারণ এগুলো একটু দেখে নেওয়া, দেশে দশে কোথায় কি ঘটছে। তো সেই সমস্ত জ্ঞানগুলো যেগুলো বিভিন্ন সময় আমি ক্যাজুয়ালি জানার চেষ্টা করেছি, সেটা কিন্তু আজকে আমাকে ওই মঞ্চে পৌঁছে 25 লক্ষ টাকা কিন্তু পাইয়ে দিতে সাহায্য করেছে অনেক। একেবারেই এখান থেকেও টিপস পাওয়া গেল যে কিভাবে নিজেকে তৈরি করতে হয়। অসংখ্য ধন্যবাদ পার্থ চ্যাটার্জি বললি, এখন আমার সে আর একটা নাম মনে চলে আসছে, অর্পিতা। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আপনার এই সাফল্য, তার জন্য আমরাও গর্বিত। আরামবাগ টিভি, আরামবাগের ছেলে, আমিও আরামবাগের ছেলে, অত বড় জায়গায় আপনি পৌঁছেছেন। আমি হয়তো স্টুডিওর আশেপাশে গিয়েছি, কিন্তু আপনি স্টুডিওতে ঢুকে যে প্রোগ্রামটা করেছেন, আপনাকে এত মানুষ দেখেছেন এবং একটা সাফল্য আপনি অর্জন করতে পেরেছেন। যে স্বপ্ন আপনার ছেলেকে নিয়ে, আশা করব আপনি যে সঞ্চয়টা করে রাখছেন ছেলের জন্য, ছেলে আরও ভালো কিছু নিশ্চয় করবে বড় হয়ে। এবং আপনি যে একটা এই গ্রাম প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে বাংলা মিডিয়ামে পড়ে এইরকম একটা জায়গায় পৌঁছেছেন, এটা সত্যি হয়তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আপনাকে দেখে অনেকে হয়তো আরও শক্তি সঞ্চয় করতে পারবেন বা এরকম মঞ্চে যাওয়ার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার অনলাইন আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য থ্যাংক ইউ। দর্শক শুনলেন পার্থ চ্যাটার্জি, আরামবাগের ছেলে, গোঘাটের বাসিন্দা, কেবিসিতে কাঁপিয়ে দিয়ে এসছেন, কার্যত বলা যায় 25 লক্ষ টাকা জয় করে এসছেন। কিন্তু টাকাটার থেকেও ওই রকম একটা জায়গায় পৌঁছানো এবং কীভাবে পৌঁছাতে হয় তার মানে গাইডলাইনও কার্যত পেলেন আপনারা, এবং ওনার যে জার্নি সেটাও আপনারা শুনলেন। এবার দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে এইসব নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।